মানবতাবিরোধী অপরাধ অভিযোগ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অতীতের প্রতিশোধ নয়, এই বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা, বললেন চিফ প্রসিকিউটর। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধ অভিযোগ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হল। সেই সঙ্গে শেখ হাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটিতে ৩ জন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালতে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ পরে শুনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, যা সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়। এদিন জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত ১২ মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের ১৭ ডিসেম্বর ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়, প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। অতীতের প্রতিশোধ নয়, এই বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা, বলেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তিনি এই মন্তব্য করেন। এর আগে চিফ প্রসিকিউটর ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এদিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। কোর্ট প্রসিডিংস ভিটিপির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেই কার্যক্রম। এর আগে শনিবার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ১৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। সে অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। ৬ মাস ২৮ দিনে তদন্ত শেষ করে গত ১২ মে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। নগর ভবনের মূল ফটক সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা। নেতাকর্মীদের রোববার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে জড়ো হতে থাকেন। পরে তারা মূলত ভবনের নিচে অবস্থান নেন। এতে নগর ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না, ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে সহ নানা রকমের স্লোগান দেন তারা। প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবা প্রত্যাশীরা। ইশরাকের সমর্থকরা বলেছেন, গত 2 দিন সরকারি বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান, যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব। ইশরাককে মেয়রের দাবি বা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 14 মে থেকে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছেন সমর্থকরা। একই দাবিতে গত সপ্তাহে 2 দিন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গত 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত। 27 এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা আপিলের খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার ঢাকায় বাংলাদেশ চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা একসঙ্গে এই যাত্রা শুরু করছি। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে। টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ঔষধ, কৃষি প্রক্রিয়াকরণ, পাট, মৎস্য ও তথ্য প্রযুক্তি প্রতিটি খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। চীনা বিনিয়োগকারীরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সম্মেলনে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ চীন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। চীনা বিনিয়োগকারীরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে। আমরা আশা করি এই সফর বাংলাদেশের ক্ষেত্রেও একটি অনুরূপ রূপান্তরের সূচনা করবে। বাংলাদেশ এক পরিবর্তনের ধার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ পরিবেশ উন্নত করতে, নীতিমালা সহজ করতে এবং ব্যবসার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগগুলোর লক্ষ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, এই সরকারের 10 মাসে আমরা ইতিমধ্যে সংস্কারের সুফল দেখতে পাচ্ছি। গত এপ্রিলে সফলভাবে বাংলাদেশ বিজনেস সামিট সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোম্পানিগুলো 5 দিন ব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করে। সবচেয়ে বেশি প্রতিনিধি দল এসেছিল চীনা থেকে। সামিট চলাকালীন একটি শীর্ষ চীনা টেক্সটাইল কোম্পানি কেবলমাত্র স্পিনিং খাতে $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয়। অধ্যাপক ডক্টর ইউনূস অনেক বছর ধরে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে একটি কৌশলগত অবস্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। আমাদের 18 কোটি মানুষের মধ্যে অর্ধেকের এর বয়স 26-এর নিচে। এর কর্মক্ষম জনশক্তি বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে গড়ে তুলছে। তবু বহু দশক ধরে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। বহু অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছিল, কিন্তু সেগুলো খালি পড়েছিল। গরু চড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে। ব্যাপক দুর্নীতি, শাসনের ব্যর্থতা ও স্বৈরশাসন সম্ভাব্য বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, লাখ লাখ তরুণদের নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়েছে। এই বিপ্লবের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার বিডাকে একটি কার্যকর প্রতিষ্ঠান রূপান্তর করেছে। আমরা এই পরিচালনায় বেসরকারি খাতে সেরা মেধাবীদের নিয়োগ দিয়েছি। আমরা বিনিয়োগকারীদের সমস্যা দেখভাল করার জন্য রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করছি। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের সাথে প্রতি মাসে প্রাতরাশ বৈঠকের আয়োজন করেছি, যাতে তাদের উদ্বেগের সমাধান, অভিজ্ঞতা বিনিময়
বিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। বিনিয়োগ সম্মেলনে চীনা ব্যবসায়ীরা অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবাইকে ঢাকা শহরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আমি গভীর আনন্দ ও সম্মান অনুভব করছি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এবছর বাংলাদেশ ও চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের 50 বছর পূর্তি হচ্ছে। এই সম্মেলন আমাদের সম্পর্ক ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। তিনি বলেন, আপনাদের উপস্থিতি আমাদের দুই দেশের মধ্যকার সুগভীর সম্পর্ক এবং পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। কয়েক মাস আগে বেইজিং সফরের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশের চীনা কোম্পানিগুলোর বিনিয়োগে উৎসাহিত করতে অনুরোধ জানাই, কারণ আমরা আমাদের দেশকে এই অঞ্চলের একটি উপাদান বা উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমি সম্মানিত যে প্রেসিডেন্ট শি তার কথা রেখেছেন। চীনা কোম্পানিগুলো বিশ্বজুড়ে উৎপাদন সর্বাগ্রে। বাংলাদেশ তাদের বৃহৎ বিনিয়োগ আমাদের অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। সেই সঙ্গে আমাদের লাখ লাখ তরুণ যারা ভালো চাকরির অপেক্ষায় রয়েছে তাদের জন্য। বাংলাদেশের পাটের হারানো গৌরব স্মরণ করে ডক্টর ইউনূস দেশের অর্থনীতি শক্তিশালী করতে পাটের পুনরুজ্জীবন এবং এর ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, যখন আপনি পাট নিয়ে কথা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি আবেগের বিষয়। এ দেশটি একটি অনন্য দেশ, যে দেশ বহু বছর ধরে বিপুল পরিমাণ প্রাকৃতিক স্তম্ভ উৎপাদন করে আসছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।